নতুন নতুন চ্যালেঞ্জ আর বারবার নীতি বদলের কারণে পোশাক খাতের বাস্তবতাটা বড় কঠিন আমাদের জন্য। তারপরও দীর্ঘ ঐতিহ্য আর দক্ষতার উপর ভর করে প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে এখনো দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হয়ে আছে এই তৈরি পোশাক খাত। 1.5 শতাধিক কারখানা পেয়েছে পরিবেশ বান্ধব সনদ, বহুলাংশে বদলেছে কর্মপরিবেশ, আর তাতেই হয়তো আগ্রহী হলো সৌদি আরব। পুরো উপসাগরীয় এলাকায় ব্যবসা বাড়াতে প্রস্তাবও দেওয়া হয়েছে এই সৌদি কারখানা স্থাপনের জন্য। দুর্দান্ত রকমের আশাবাদের খবর, কিন্তু কি চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং আছেন সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আসলে মূল আলাপে যাওয়ার আগে একেবারে মৌলিক একটা অংশ তৌফিকুল ইসলাম খান আপনার কাছ থেকে বুঝে নিতে চাই। মানে আমরা তো ইউরোপের বড় বাজার ধরেছি, সেখানে আমাদের পোশাকের আলাদা একটা আইডেন্টিটি, পরিচিতি তৈরি হয়েছে, কিন্তু গলফ মার্কেট যেটা, সেই জায়গাটাতে আমরা আসলে পিছিয়ে কেন? মানে কোন কোন বাধাগুলো আসলে কাজ করেছিল এতদিন ধরে? যেটা বড় বিষয় সেটা হলো যে আমাদের প্রথম যে মৌলিক বিষয়টা সেটা হলো যে আমরা বায়ার কেন্দ্রিক ভাবে আসলে রপ্তানি করি। ফলে আমাদের যে ক্রেতারা আছেন এরা মূলত এটা আমরা যেটাকে পশ্চিমা বিশ্ব বলি, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, এই ধরনের দেশেই কিন্তু মূলত এটা আছে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা যে ধরনের পণ্য এখান থেকে রপ্তানি করি, মধ্যপ্রাচ্যের যে চাহিদা এটা একটু ভিন্ন। ওখানে আপনি যে হিসাবটা আপনারা দিয়েছেন যে একটা বড় অঙ্কের তারা আসলে ইম্পোর্ট করেন, কিন্তু একটু হাই এন্ড প্রোডাক্ট ওখানে যায় এবং কাপড়েরও ভিন্নতা রয়েছে। আসলে ওই জায়গাগুলোতে বাংলাদেশ ঢুকছে, কিন্তু আমরা ঐতিহাসিক ভাবে এই ধরনের পণ্যের ভিতরে অতখানি যাই নাই। কিন্তু আমাদের এখন কিছুটা সক্ষমতা আছে, বিশেষত স্পোর্টস ওয়্যার এবং বিভিন্ন ধরনের যে আমরা এখন নতুন নতুন প্রোডাক্ট গুলোর দিকে যাচ্ছি, সেখানে এই ধরনের জায়গায় সুযোগটা রয়েছে। সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের বাজারে একটা বড় জায়গা হলো আপনার চায়না, ভিয়েতনাম, এদের। তো সেই জায়গা ধরনের জায়গাতে আমাদের নতুন করে প্রবেশ করার ক্ষেত্রে আমি মনে করি যে একটা বড় জায়গা তো হলো আমাদের নিজেদের ভিতরে সক্ষমতা আছে। দ্বিতীয় হলো যে আমার কূটনৈতিক তৎপরতা, যেটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে না, আমরা যেটাকে বিজনেস টু বিজনেস যে ডিপ্লোমেসি বলি, সেইটাতে এফোর্ট আরো বাড়াতে হবে। অনেক ধন্যবাদ। আমি এরপর আস্তে আস্তে আরও কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ফজলে শামীম এহসান, আপনার কাছ থেকে আরেকটু বুঝে নিতে চাই যে আমাদের পোশাক খাতে তো একটা দীর্ঘ ইতিহাস আছে এবং নিজেদের একটা গুণগত মানও আছে, একটা দীর্ঘ অভিজ্ঞতাও আমাদের তৈরি হয়েছে। এরকম নানা বিষয় একসাথে জড়ো করলে অনেক কিছু আছে যেটা আসলে আলাদা করে দেখার মতো। আপনার কি মনে হয় আমাদের কোন জায়গাটা আসলে সৌদি আরবকে আগ্রহী করলো যে তারা আসলে শুধু প্রোডাক্ট না, কারখানা স্থাপনের কথা বলছেন? ধন্যবাদ। আসলে আমাদের যে জিনিসটা এখন বিদেশি সবাইকে আগ্রহ সৃষ্টি করছে সেটা আমাদের কমিটমেন্ট। যে আমরা বাংলাদেশি যারা এন্টারপ্রেনার আছে এবং আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, ইভেন আপনি যদি আমাদের ওয়ার্কারদের কথাও চিন্তা করেন, যে আমাদের যে কমিটমেন্টটা থাকে বায়ারদের প্রতি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে বায়ারদেরকে সার্ভিস দিয়ে আসতেছি প্রায় 4 দশকের কাছাকাছি সময় ধরে, এবং এটা দিনে দিনে বায়ারদের আস্থার জায়গাটা বাড়ছে, তার প্রমাণ আমাদের এক্সপোর্টও বাড়ছে এবং আমাদের গ্রোথ একটা স্টেডি গ্রোথের মধ্যে আছে। তো সেই জিনিসটা আসলে এখন বিশ্বের অন্য যে দেশই নাকি তারা এই গার্মেন্ট শিল্পকে নিতে চাচ্ছে বা গার্মেন্ট শিল্প স্টাবলিশ করতে যাচ্ছে, প্রত্যেকেরই প্রথম নজর থাকে বাংলাদেশের উপরে। শুধু সৌদি আরব না, আপনি যদি বলেন যে রিসেন্টলি আপনি দেখবেন রাশিয়াতে গার্মেন্টস হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে ম্যানেজমেন্ট স্টাফ, ইভেন ওয়ার্কার পর্যন্ত বাংলাদেশ থেকে যাচ্ছে, মানে প্রচুর শ্রমিক তারা বাংলাদেশ থেকে নিচ্ছে রাশিয়াতে অফিসিয়ালি, এবং সেই সাথে ম্যানেজমেন্ট স্টাফ নিচ্ছে, বিকজ তারা দেখছে যে আমাদের যে কমিটমেন্টটা থাকে যে ফর দ্য কোয়ালিটি, ফর দ্য সার্ভিস, ইভেন আপনার যে বায়ারদের যে অনেক সময় আনফেয়ার বা আনডিউ রিকোয়েস্ট থাকে সেটাকে আমরা এন্টারটেইন করার চেষ্টা করি। ফলে এই জায়গাটা আসলে বায়ারদের বা অন্যান্য দেশের ইনভেস্টরদেরকে দৃষ্টি আকর্ষণ করতে আমরা সক্ষম হয়েছি। দেখুন, আমরা জানি যে সৌদি আরবের আগেও জর্দানে কিছু বাংলাদেশি ফ্যাক্টরি আছে, আমরা সে খবর পেয়েছি, এবং আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিজস্ব কারখানা সেখানে আছে, সেই খবর আমরা জানি, এবং বাংলাদেশে অনেক শ্রমিক সেখানে কাজ করেন। আমরা আসলে জর্দানের মতো যেই জায়গাটা আছে সৌদি আরবের পাশাপাশি পুরো সীমাটাকে আরেকটু বড় করে যদি আমরা চিন্তা করি, সেখানে আসলে জনবল তৈরি করা কিংবা সেখানে আসলে কারখানা স্থাপন করার সুযোগটা কতখানি? কারণ আমরা অনেক নীতিমালার বেড়াজালের কথা জানতে পারছিলাম, যেটা এখন কিছুটা শিথিল করা হয়েছে। হ্যাঁ, সৌদি আরব একসময় তো খুব ক্লোজ কান্ট্রি ছিল, আমরা সবাই জানি, বাট জর্ডানের বিষয়ে সৌদি আরবের বিষয়টা একটু ডিফারেন্ট থাকবে। কারণ কি,
জর্ডানেরটা আসলে ওইখানে ফ্যাক্টরিগুলো করা হয়েছে ইউএস মার্কেটে টার্গেট করে, বিকজ ওদের এখানে একটু প্রেফারেন্সিয়াল ডিউটি আছে ইউএসএ এতে এক্সপোর্ট করার জন্য জর্ডান থেকে। ফলে সেখানে আমাদের ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ হয়েছে প্রধানত বাইরের একটা মার্কেটকে কেন্দ্র করে। বাট সৌদি আরব কিন্তু চাচ্ছে ভিন্ন জিনিস। তারা আসলে তাদের একটা ভিশন 2030 একটা ভিশন আছে, আপনারা আমরা সবাই জানি, এবং তার উপরে বেস করে তারা আসলে এখানে একটা শিল্পায়ন চাচ্ছে। যে শিল্পায়নটা হবে শুধুমাত্র যে সৌদি এক্সপোর্ট ওরিয়েন্টেড অন্যান্য ইউরোপ আমেরিকা থেকে উপরে তা না, প্রধানত তাদের নিজস্ব মার্কেটকে টার্গেট করে, এবং সেই সাথে জিসিসি কান্ট্রি যেগুলো আছে মানে আরব দেশ যেগুলো আছে সেগুলোর ভিতরেও তারা চাচ্ছে যে একটা বড় আকারে তাদের এখান থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠুক। এইটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন সুযোগ। এবং আমরা, আপনি জানেন কি না যে সৌদি আরবের কিন্তু একটা ইনভেস্টমেন্ট ফান্ড আছে, যারা এই ধরনের ইন্ডাস্ট্রি করতে চায় তারা যদি সঠিকভাবে একটা প্রোফাইল এখানে সাবমিট করতে পারে 80 to 90% পর্যন্ত ফান্ড ওই ওদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড সেখান থেকে আসে। ফলে এখান থেকে বিনিয়োগ নেওয়াটাও খুব বেশি বড় আকারে ঝামেলা না, এবং মানে বড় এটা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এবং সেই সাথে আপনি বাংলাদেশ থেকে লোক নিয়েও আপনি সেখানে আসলে আমাদের কারখানাগুলো চালানো যাবে। ফলে এইটা একটা খুবই ভালো সুযোগ। একে তো সৌদি মার্কেট, আমাদের যদি ইন্ডাস্ট্রিগুলো হয়, তৌফিক ভাই যেভাবে বলছিলেন যে এখনো ভিয়েতনাম চায়নার উপরে নির্ভরশীল তাদের গার্মেন্টস সেক্টর, তখন কিন্তু আমাদের যে এই ইন্ডাস্ট্রিগুলোর উপরে তাদের নির্ভরশীলতা চলে আসবে, বিকজ এগুলো মেড ইন সৌদি আরব। এবং যখন মেড ইন সৌদি আরব হবে তখন কিন্তু তারা এটাকে প্রেফার করবে। এবং এখানে শুধু আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন আসবে না, যেহেতু আমাদের শেয়ার থাকবে, আমরা তো এখান থেকে প্রফিট বাংলাদেশে আনবই, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানে আমাদের যে আমরা যে গত কয়েক বছর ধরে আমাদের যে বেকারত্বের হার বাড়ছে সেগুলো আমি এই কর্মসংস্থানের বিষয়টা নিয়ে আলাদা করে জানার চেষ্টা করব। এটা আসলে একটা বড় রকমের চ্যালেঞ্জ হতে যাবে যদি আমরা চিন্তা করি যে সৌদি আরবে যে চাহিদাটা, সেই চাহিদাটা মাথায় রেখে সেরকম সার্ভিসটা দেয়া। এই জায়গাটাতে তৌফিকুল ইসলাম খান যদি আপনি কিছু যুক্ত করে দেন, কারণ সৌদি আরবের পোশাকের ধরন, তাদের পোশাকের কোয়ালিটি, তাদের চাওয়া এবং তাদের বাজার সব কিছুই একটু অন্যরকম প্রচলিত দেশগুলো চাইতে। আমাদের খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের যেমন দরকার আছে, তেমনি সেই জায়গার সাথে নিজেদের কাজের সুযোগ তৈরি করারও তো প্রয়োজন আছে। কিভাবে, কোথা থেকে শুরু করা যেতে পারে, কেমন করে, যদি একটু বিস্তারিত বলেন। জি না, আমি মনে করি যে যেটা ইসলাম ভাই বলছিলেন আসলে বিষয়টা ওইরকমই, যে সৌদি আরবের একটা বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে গত 5-7 বছর ধরে। আমি বলবো যে একটা নতুন ভিশন নিয়ে তারা আগাচ্ছেন, যেটা মানে আমরা ঐতিহাসিক ভাবে জানতাম যে সৌদি আরব তেলের উপরে নির্ভরশীল, বিরাট একটা তাদের মজুদ আছে, এবং এইটাকে রপ্তানি করেই তারা আসলে এনাফ ভালো আছে, সুতরাং তারা অন্য জায়গায় ডাইভার্সিফিকেশন অতখানি যায় না। যেটা আপনি যখন দেখবেন যে অন্যান্য বেশ কিছু আরব দেশের ভিতরে এটা এসেছে, যেমন ইউএই যেটা আছে, সেই ইউএই কিন্তু অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্যকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে, এখন একটা বড় ফাইন্যান্সিয়াল হাব, তাদের পোর্ট অনেক ইম্পর্টেন্ট। সো সৌদি আরবের এখন যে নতুন নেতৃত্ব আছেন তারা এটাকে ভিন্নভাবে দেখছেন, তারা ট্যুরিজমকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, শিল্পায়নকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে তারা যেটা আসলে চাচ্ছেন সেটা হলো এন্টারপ্রেনারশিপ, যেটা এসএমআই বলেছে। ফান্ডিং এর ইস্যু আমি মনে করি যে এটা অনেক ক্ষেত্রে সৌদি আরব চাইবে, এখন যেটা তারা প্রমোট করছে সেটা হলো জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ যৌথ মালিকানার ভিত্তিতে তারা এই ধরনের বিনিয়োগগুলোকে করার চেষ্টা করবেন। তাদের নিজেদের ফান্ড আছে, তাদের নিজেদের বিনিয়োগকারীও থাকতে পারে, এবং বাংলাদেশ থেকেও হয়তো তারা নেবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখানে সবচাইতে বেশি লক্ষণীয় হলো পুরো শ্রম বাজারটাই কিন্তু বাইরে থেকে নিয়ে যেতে হবে। তো বাংলাদেশ থেকে এটা হয়তো বাংলাদেশের উদ্যোক্তারা এখান থেকেই নিয়ে যেতে চাইবেন, সেটা ভেরি অবভিয়াস। কিছু হয়তো হায়ার টেকনিক্যাল জায়গা আমরা এর আগে দেখেছি হয়তো অন্য দেশ থেকে গেছে, কিন্তু একটা বড় চিন্তার জায়গা হলো যে আমরা যে শ্রম বা মজুরির ভিতরে আছি তার থেকে এই মজুরির কাঠামোর ভিতরে নিঃসন্দেহে ওইখানে চলবে না। ফলে এটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি গুলো দেখা দরকার। ইনফ্রাস্ট্রাকচারে ডেফিনেটলি সৌদি আরব অনেক ভালো হবে, এখন অতখানি হয়তো তাদের যে জিডিপি প্রিপারেশন নাই, বাট এনার্জি প্রাইসেস কম হবে। এটা একটা ভিন্ন মধ্যপ্রাচ্যের দিকে কিন্তু আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো ওনারা এখন অনেক বেশি কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছেন এবং এই ধরনের জায়গাগুলো আছেন। আমি মনে করি যে শুধু গালফ কান্ট্রি বা নিজের দেশের জন্য না, এক্সপোর্টের জন্য একসময় সৌদি আরব হয়তো চিন্তা করবেন যদি তারা সত্যিকার ভাবে শিল্পায়নটাকে এগিয়ে নিতে পারেন। এবং সেক্ষেত্রে ওনাদের প্রেফারেন্সিয়াল মার্কেটের ওনাদেরও কিছু সুবিধা আছে, সেটা হলো যে অন্য দেশের সাথে তাদের
সেই অর্থে ট্যারিফ কতখানি নাই, তারা হয়তো ওইটাও কেউ আস্তে আস্তে নেগোশিয়েট করবেন। সো ইট ইজ এ মোর, আমি বলবো যে মিডিয়াম টু লং টার্ম প্ল্যান। 10 বছর 20 বছর পরে এই জায়গাটায় আসবে, বাংলাদেশের এই সুযোগটা রয়েছে, এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি মনে করি যে একটু মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গিতে আসা দরকার। যতখানি না এখান থেকে অর্থ আমার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, তার তুলনায় আমাদের অনেক বেশি এন্টারপ্রেনারশিপের ইস্যুটা বড় হয়ে আসবে। আমি আরো দুটো বিষয় একটু জানার চেষ্টা করব। প্রথমত কর্মসংস্থান নিয়ে এবং ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠনগুলো আছে তারা কতটুকু আসলে এগিয়ে আসবে, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বড় উদ্যোক্তা সব মহলে। আমি সেই জায়গা থেকে যদি আলাদা করে একটু জানার চেষ্টা করি, জনাব শামীম এহসান, আমরা সবসময় এই কথাটা বিশ্বাস করি যে দক্ষতা থাকলে কর্মসংস্থান আপনা আপনি তৈরি হয়ে যাবে, কারণ একটা পথ তৈরি হয়ে যাবে, একটা আইডেন্টিটি তৈরি হবে। তো যেহেতু একটা বড় বাজারের দিকে একটা হাতছানি আমাদের আছে, আমরা আমাদের কর্মীদেরকে আসলে কিভাবে খাপ খাওয়াতে পারবো, কিভাবে সেই দক্ষতা জায়গাটা তৈরি করবো? আপনারা ব্যবসার কোনো উদ্যোগ আসলে নেবেন কিনা সেদিক থেকে? একটা জিনিস ভালো হলো যে সৌদি আরবে যে পরিমাণ দক্ষ শ্রমিক হয়তো বা এই অ্যাপারেলস এন্ড টেক্সটাইল সেক্টরে লাগবে, এই দক্ষতাটা কিন্তু আমাদের শ্রমিকদের আছে। এবং একটা মজার জিনিস হলো যে আমরা তো রেগুলারই ট্রেনিং, অন জব ট্রেনিং বলেন, বা আমাদের লোকাল বেশ কিছু প্রজেক্ট আছে ট্রেনিং এর অ্যাসোসিয়েশন গুলার, সেগুলোর মাধ্যমে নতুন নতুন লোক তৈরি করছি। কিন্তু যে লুক্রেটিভ স্যালারি যেটা আসবে আপনার সৌদি আরবে বা অন্যান্য দেশে, অবভিয়াসলি আমাদের যে এক্সপার্ট শ্রমিকরা আছে তারাই কিন্তু এইসব দেশে চলে যাবে আসলে, যে পরিমাণ লাগবে এটা সত্য। কারণ বেতন, যেমন আমি আপনাকে বলি, $500 প্রায় $600 মতো দেওয়া হচ্ছে রাশিয়াতে, সৌদি আরবে এরকম $200-300 বেতন আসবে। তো অবভিয়াসলি তখন বাংলাদেশ থেকে শ্রমিক ওইখানে যাবে, ফলে দক্ষ শ্রমিক আসলে এখানে খুব বেশি সমস্যা হবে না। এবং বিনিয়োগ যেটা যাবে তারা অনেক বেশি আসবে, কারণ বিনিয়োগ শুধুমাত্র আমার প্রফিটের টুকু রিটার্ন আসবে তা না। আমার যে এখান থেকে এক একটা ফ্যাক্টরিতে 1,500-2,000 শ্রমিক কাজ করবে, তারা তো ফুল স্যালারি বাংলাদেশে আবার পাঠাই দিবে। ফলে সবকিছু মিলে এই ধরনের বিনিয়োগ আসলে সব দিকে সবসময় দেশের জন্য লাভজনক হবে। আপনার শ্রমিক এবং ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন, যেহেতু গার্মেন্টস এবং টেক্সটাইল এইটাতে কিন্তু আমরা এখন গ্লোবাল লিডার, আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার কান্ট্রি। ফলে এই জায়গাগুলোতে আসলে আমাদের দক্ষতা নিয়ে একদমই চিন্তার কিছু নেই, যেটা কোনো রকেট সায়েন্স না বা অন্য এমন কোনো আইটেম না যে বাংলাদেশে ইনভেস্ট করবে যেটাতে আমরা এক্সপার্ট না। এই বিষয়টাতে আমরা সম্পূর্ণরূপেই আমরা এক্সপার্ট এবং আমরা ওয়ান অফ দ্য বেস্ট। ফলে আমাদের এই জায়গাগুলোতে নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই। একটা বিষয় তো আমরা প্রায় দেখি, আপনি হয়তো দেখবেন যে যখনই আমাদের কোনো দেশ আসলে প্রচলিত যে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া সেটা যখন আমরা বিশ্লেষণ করে আমরা দেখি যে সেখানে আসলে অদক্ষদের একটা ভিড় চলে আসে। আমি এটা আসলে জানতে চাইছি আপনাদের দিক থেকে কোয়ালিটি কন্ট্রোল করা, যাচাই করাটা আসলে কিভাবে হবে? এটা খুব সহজ, কারণ যখন বাংলাদেশ, এই জন্যই তো ওরা আমাদের কাছে আসছে, নাহলে তো ওরা নিজেরাই গার্মেন্টস করে ফেলতে পারে। ওদের ফান্ড আছে, ওরা চায়না থেকে মেশিন কিনবে, একটা সেট বানাবে, ওরা মেশিন বসাই দিবে। ওদের কি দরকারটা বাংলাদেশে? দরকারটা হলো যে ম্যানেজমেন্ট, যেটা তৌফিক ভাই প্রথমেই বললেন, যে আমাদের এন্টারপ্রেনারশিপটাকে আসলে তারা পুঁজি হিসাবে চাচ্ছে। ফলে এই যে দক্ষ শ্রমিকটাকে চুজ করা, কারণ আমি যখন একটা ফ্যাক্টরি পার্টনার থাকবো, আমি আমার সুপারভাইজার থেকে শুরু করে শ্রমিক, আমার প্রোডাকশন ম্যানেজার, আমার কোয়ালিটি ম্যানেজার, তখন তো আমি আমার এক্সপার্টিস দিয়ে এটা চয়েস করব। ফলে এখন অদক্ষ শ্রমিক ধরেন ওইখানে যারা সৌদি নিয়োগকর্তা, তারা হয়তো দক্ষ অদক্ষর পার্থক্যটা বুঝবে না, কিন্তু যখন একজন বাংলাদেশের গার্মেন্টস এর ইনভেস্টর ওইখানে গিয়ে ইনভেস্ট করবে, তার তো এটা একদম মানে ইজি ব্যাপার। সে জানবে যে কোন তার, আমি যখন একটা পেন, একটা অপারেটর নিয়ে, একটা মেশিন অপারেটর আমার কি দেখতে হয়, যখন একটা সুপারভাইজার নিয়ে আমার কি দেখতে হয়, এটা তো আমার এইচআর এর লোক বা আমরা যারা উদ্যোক্তা আছে আমরা সবাই জানি। ফলে এই জায়গাটাতে আসলে আমাদের একদমই চিন্তার কোনো কারণ থাকবে না। এবং কিছু অদক্ষ শ্রমিক অবশ্যই যাবে, কারণ আমরা যেমন বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে কিছু অদক্ষ শ্রমিককে দক্ষ বানাই, কিছু কাজ আছে যেটা অদক্ষ থেকে শুরু করা যায়, সেরকম অবশ্যই আমরা মিক্স এন্ড ম্যাচ করি। আমরা এই বাংলাদেশের যেহেতু একটা প্রুভেন মডেল ফ্যাক্টরি, মানে প্রফিটেবল চালানোর জন্য আমাদের যে বাংলাদেশের গার্মেন্টস মডেলটা আছে, কিছু ব্যতিক্রম ব্যতীত এটা একটি প্রুভেন মডেল, আমরা এই মডেলটাকে রেপ্লিকা করবো, এবং এটাই সৌদি আরবের ইনভেস্টররা চাচ্ছেন। আরেকটা ছোট গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যদি তৌফিকুল ইসলাম খান আপনি একটু যুক্ত করেন। দেখুন, সাধারণত দেখা যায় আমরা আমাদের কাজের যে সীমানা এবং সেখানে যে অভিজ্ঞতা, দক্ষতা সবকিছু মিলে হয়তো এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু কিছু কিছু খবর যখন সংবাদ শিরোনামে আমরা দেখি, সেটা আসলে বিদেশি বায়ারদের জন্য অনেক বেশি শঙ্কার কারণ হয়ে ওঠে। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন উৎসব, পূজা পার্বণের শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের স্পেশালি, তারা যে বেতন বোনাস পাচ্ছেন না, তারা যে বিভিন্ন সময় রাস্তা দখল করে আছেন। এই খবরগুলো কিছু কিছু গার্মেন্টস শ্রমিকদের কথা আমরা বলছি যে তারা আসলে সত্যিই ভুক্তভোগী এবং রাস্তা দখল করে ফেলে। দায়িত্বশীল ব্যবসায়ীরা আছেন বটে, কিন্তু এই খবরগুলো তো আসলে বিশ্ব মিডিয়ায় দেখে, তখন আসলে তো নিশ্চয়ই এক ধরনের কনফিডেন্সে ঘাটতি পড়ে। সৌদি আরবের বাজার যখন খুলে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা যখন কথা বলছি, আমাদের সচেতনতার জায়গাটা আসলে কেমন হওয়া উচিত অন্তত ব্যবসায়ীদের ক্ষেত্রে?
না, যেটা আমি বলছি একটা হলো যে আমাদেরকে মাথায় রাখতে হবে নিঃসন্দেহে যখন ওই সৌদি আরবে যদি আমাদের এখানকার ওয়ার্কাররাই যায় সেটা কোনো গ্যারান্টি নাই, কারণ ওইটা হয়তো অন্য জায়গার ওয়ার্কারও নিতে পারে, এমন কোনো গ্যারান্টি হবে না যদি না আমি একটা চুক্তিতে ভালো করে এটাকে রাখি। দ্বিতীয় যেটা আছে সেটা হলো ফলে এখানে সরকারের আমার দেশের যে উদ্যোক্তা এবং সৌদি উদ্যোক্তা বা তাদের অথরিটির একটা যৌথ বোঝাপড়ার দরকার হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে শ্রমের মূল্য বেশি হবে, শ্রমের অধিকারটাকে ঠিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবে এই বিষয়টা ব্যাপারে অনেক দুর্বলতা রয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা এর আগেও জানি যে আমরা এখান থেকে যেসব শ্রমিক পাঠিয়েছি তাদের অনেকেই সৌদি আরবে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, অনেকে অনেক ধরনের আমি বলবো যে এক ধরনের নিষ্পেষণের মুখোমুখি হয়েছেন, যৌন হয়রানির কথাও আমরা শুনেছি। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের খুবই স্ট্রিক্টলি আমাদের মেনটেন করতে হবে যেন আমরা আমাদের যে নাগরিকরা যদি ওখানে যান সেখানে তাদের শ্রম অধিকারটা সমুন্নত রেখেই আমরা করতে পারবো। কারণ দিন শেষে যেটা আমি বলছি সেটা হলো যে এখান থেকে যদি আমরা বাইরে এক্সপোর্ট করতে চাই ওই ধরনের ইমেজ গুলো রাখা দরকার। সামগ্রিকভাবে বাংলাদেশের উদ্যোক্তাদের একটা বড় আমি মনে করি যে ইতিবাচক ভূমিকা আছে, এবং যে ধরনের উদ্যোক্তারা যাবেন এটার ক্ষেত্রে আপনি খুব ছোট উদ্যোক্তারা এখানে যেতে পারবেন না। আসলে যারা আমাদের বড় উদ্যোক্তা আছেন, নেতারা আছেন, তারাই হয়তো এই সুযোগটা নেবেন। আমার অতীত অভিজ্ঞতা তাই বলে। আমরা এর আগে ইথিওপিয়ায় চেষ্টা করেছি, জর্ডানের চেষ্টা করেছি, আরো দু একটি দেশে চেষ্টা করেছি এবং কোন কোনটা সফল হয়েছি। সেখানে কোনো ছোট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা যান নাই, তো বড় উদ্যোক্তারাই যাবেন। ইউজুয়ালি তাদের মানে গার্মেন্টস গুলোতে আপনি যেই ধরনের নিয়মিত অসুবিধার কথা বলছেন শ্রমিকদের, সেটা অতখানি শোনা যায় না। নর্মালি এটা হয় প্রবলেম, যে বা আমরা সিক না বললেও এটা কিছু প্রবলেম ফার্ম থাকে তাদের জন্য। সুতরাং সেই জায়গাগুলোতে আমি মনে করি যে অবশ্যই আমাদের ম্যানেজমেন্টের একটা তো ইতিবাচক ভূমিকা রাখতে হবে, কারণ এটা তাদের জন্য সুযোগ। তারা এখন এক্সপ্লয়েট করে তো আর এটাকে করতে পারবে না। সুতরাং জি অবশ্যই, মানে এটা আসলে যেহেতু একটা আশাবাদ তৈরি হলো, সময়ের সাথে সাথে নিশ্চয়ই ব্যবসায়ীদের সঙ্গে সেই দেশের ব্যবসায়ীদের একটা আলোচনা তৈরি হবে, একটা মডেল তৈরি হবে, যে মডেলে আসলে পুরো কাজটা সম্পন্ন হবে, এবং তখন আশা করি আরও আলাপ করার সুযোগ হবে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, এবং ছিলেন বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এবং সৌদি আরবের যে বাজার, সেই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন একটা হাতছানি, সেই খবরটা নিয়ে আমরা মূলত কথা বলছিলাম।